আচ্ছা, আসসালামু আলাইকুম। দেখো তাহলে শ্বেত রক্তকণিকা এখান থেকে শুরু। তো আসলে শ্বেত বলতে যদিও সাদা, কিন্তু আসলে এটা বর্ণহীন বোঝায়। এজন্য এটাকে বলা হয় লিউকোসাইট। লিউকোস মানে বর্ণহীন, বাংলা দেয়া আছে, তাই না? আচ্ছা, এখানে মনে রাখতে হবে এরা অবশ্যই হিমোগ্লোবিন বিহীন, তবে এদের নিউক্লিয়াস যুক্ত কোষের কিন্তু, হ্যাঁ। দেখো এদেরকে ভ্রাম্যমাণ প্রতিরক্ষা একক বলা হয়। শ্বেতকণিকাকে বলা হয় ভ্রাম্যমাণ প্রতিরক্ষা একক। এটা কিন্তু আসছিল জাহাঙ্গীরনগরে 1800 সালে। আর শ্বেতকণিকার বর্ণনা এটা আসছে হচ্ছে যে বর্ণনাটা দিনাজপুর 22 সালে। বর্ণনাটা আসছিল দিনাজপুর 22 সালে। তারপরে দেখো শ্বেতকণিকার বিষয় বলা হচ্ছে এরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবন ধ্বংস করে। এটাও আসছিল মেডিকেলে, না ডেন্টালে 23 সালে। ডেন্টালে 23 সালে আসছে যে এরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে জীবন ধ্বংস করে। ফ্যাগো মানে কি মনে আছে? ফ্যাগোসাইটিস, ফ্যাগো মানে কি বলতো? ফ্যাগোসাইটিস, ফ্যাগো মানে খাওয়া। ফ্যাগো, এই ফ্যাগোসাইটিস হচ্ছে না, ফ্যাগো মানে খাওয়া বা টু ইট, খাওয়া দাওয়া করা। সাইটোসিস মানে, সাইটো মানে কোষ, সিস মানে পদ্ধতি, মানে কোষের খাওয়া দাওয়া করার পদ্ধতি। এটা হলো ফ্যাগোসাইটোসিস। তাহলে এরা খাওয়া দাওয়া কিভাবে করে? যে ধরো এটা একটা শ্বেতকণিকার কোষ, প্রথমে গোল, কিন্তু যখন সে জীবাণু দেখতে পায় তখনই সে এরকম একটা ঘনপথ তৈরি করে দেয়, এরকম হয়ে যায়। পরে এই অংশটা একীভূত হলেই, যখন এটা একীভূত হয়ে যায় তখন কিন্তু এইটা তোমার ভিতরের দিকে গোল হয়ে চলে আসে। এখানে যে লাইসোসোম থাকে না, লাইসোসোম থেকে বিভিন্ন এনজাইম ফর্ম করে এটাকে তোমার ধ্বংস করে দেয়। কিভাবে খায়? তাহলে ঘনপথ তৈরি করে খালো, তাই এর নাম ফ্যাগোসাইটোসিস। খাওয়া দাওয়া তো করলো তাই। আচ্ছা, এরপরে দেখো যে এরপরে মনে রাখতে হবে যে মানবদেহের প্রতি ঘন মিলিমিটার রক্তে 4 থেকে 11,000 শ্বেতকণিকা থাকে। লোহিত কণিকা ও শ্বেতকণিকার গড় অনুপাত হলো 600 থেকে 1। তবে কোনো কোনো বই 700 থেকে 1 আছে, এটাও মনে রাখতে হবে। 700 থেকে 701। তো মনে রাখবা একটা দেশের সেনাবাহিনী তো কম থাকে, তাই না? জনগণ একটু বেশি থাকে, তো সেরকম এটা। আচ্ছা, আরেকটা বিষয়, লোহিত কণিকা কম হওয়ার আরেকটা কারণ আছে। বলো তো কি কারণ লোহিত কণিকা কম হওয়ার একটা কারণ? বলো তো কি কারণে লোহিত কণিকা কম? কি লোহিত কণিকা কম হচ্ছে? লোহিত কণিকা বেশি, শ্বেতকণিকা কম। লোহিত কণিকা বেশি, শ্বেতকণিকা কম। কি কারণে কম? শ্বেতকণিকা কেন কম, লোহিত কণিকা কেন বেশি? আচ্ছা, দেখো লোহিত কণিকা ওর তো নিউক্লিয়াস নাই, তাই আগে থেকে আল্লাহ বেশি করে বানাই ফেলে। যেহেতু ওর নিউক্লিয়াস নাই, ও দরকার পড়লে তো বানাতে পারবে না। আর শ্বেতকণিকার নিউক্লিয়াস আছে, দরকার পড়লেও বানাইতে পারবে, ওই ধরনের বিভাজিত হতে পারে। এই জন্য আল্লাহ হচ্ছে লোহিত কণিকা যেহেতু বিভাজিত হতে পারে না, তাই ওটা বেশি করে বানাইছে। বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো, এবার বলছে যে এই শ্বেতকণিকার বর্ণনাটাই একটু সৃজনশীল হিসেবে করতে হবে, হ্যাঁ। আচ্ছা, এবার দেখো যে রক্তে শ্বেতকণিকার, ও এটা আসছিল ডেন্টালে 23 সালে, 661, ডেন্টাল 23 সালে আসছে। তারপরে দেখো এরপরে এখান থেকে একটা কোশ্চেন আসছে, সেটা হলো মানব দেহে শ্বেত রক্তকণিকার পরিমাণ কত? এটা অন্য বই থেকে দিয়ে আর কি, হ্যাঁ। যে মানব দেহে শ্বেত রক্তকণিকার পরিমাণ কত? 4000 পার ডিএল, ডেসিলিটার, ডেসিলিটার, হ্যাঁ। 4000 পার ডিএল, ডিএল মানে ডেসিলিটার। এটা অন্য বই আছে, হ্যাঁ। এটাই আসছিল ডেন্টালে 18 সালে। তবে এটা মনে রাখো, আরেকটা এটা অন্য বই আছে, 4000-এর কম যদি হয়ে যায় শ্বেতকণিকা, তাহলে এর নাম হয় লিউকোপেনিয়া। 4000 কম হলে এর নাম লিউকোপেনিয়া, 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 লিউকোপেনিয়া।
4000 ক্রোম হলে নাম হয় লিউকোপিনিয়া। এই লিউকোপিনিয়া যে বলে এই কথাটা জাহাঙ্গীরনগরের 19 সালে আসছিল, যে শ্বেতকণিকার পরিমাণ কমে গেলে তাকে যে লিউকোপিনিয়া বলে, এটা আসলো জাহাঙ্গীরনগরের 19 সালে। আর যদি শ্বেতকণিকা অস্বাভাবিকভাবে বেড়ে যায় তার নাম হলো লিউকোমিয়া। যদি শ্বেতকণিকা অস্বাভাবিকভাবে বেড়ে যায় তার নাম হয় লিউকোমিয়া। এইটুকু পর্যন্তই হলো শ্বেতকণিকার বর্ণনা একটা। হ্যাঁ, এটুকু পর্যন্ত লিখলে গয়ের জন্য এটা হলো। আর একটা কোশ্চেন আছে এখানে, আকৃতি ও গঠনগতভাবে শ্বেতকণিকা প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, একটা দানাবিহীন আর একটা হলো দানাদার। শুধু দানাবিহীন বা অ্যাগ্রানিউলোসাইট এটা আসছিল 1922 সাল ক্ষয়ের জন্য। মানে কি এক্সটেন্ট, গ্রানিউল মানে কি দানা। তাহলে সেটা কেমন এলো, ধরো এটা একটা শ্বেতকণিকা, তাহলে এখানে নিউক্লিয়াস কিন্তু এখানে কোনো দানা দানা কিছু নাই, একেবারে ফাঁকা। তাহলে এটার নাম অ্যাগ্রানিউলোসাইট। মানে এক্সটেন্ট, অ্যাগ্রানিউলোসাইট। ঠিক আছে, কিছু না থাকলে, দানা না থাকলে অ্যাগ্রানিউলোসাইট। আর একটা দানাদার। দানাদার মানে কেমন হবে, যে ধরো শ্বেতকণিকা এখানে নিউক্লিয়াস আছে আর এখানে দানা দানা উপাদান, এরকম সাইটোপ্লাজমে এরকম দানা দানা উপাদান আছে। হ্যাঁ, তাহলে এটা কি দানাদার, গ্রানিউলোসাইট। ঠিক আছে, এখন দেখো যে দানাবিহীন অ্যাগ্রানিউলোসাইট এইটা আবার কয় ধরনের হয়, এটা আবার হয় দুই রকমের। তো এটা মনে রাখতে হবে, মলি নামে কোনো একটা মেয়ের নাম মনে রাখবা, মলি। মলি নাম নাই কারো, তোমার পরিচিত কোনো বান্ধবীর নাম মলি আছে? নাই? আচ্ছা, কিন্তু মলি নাম মেয়েদের হয়তো নাকি, হওয়ার তো কথা না। ছেলে হলে তো মলা টলা হতো নাকি, মলি। তাহলে মলি মনে রাখলে মনে থাকবে। আচ্ছা, তো মনোসাইট নামকরণটা কেন হয়েছে? মনোসাইট নামকরণ করা হয়েছে যে এদের নিউক্লিয়াস একটাই থাকে, এই জন্য এরকম নাম হয়েছে। দানাদার অনেক শ্বেতকণিকা আছে যাদের নিউক্লিয়াস একাধিক পেয়েছিল, তারপরে মনোসাইট আবিষ্কার হয়, তখন দেখছে নিউক্লিয়াস একটা, তাই এর নাম হলো মনোসাইট। আচ্ছা, এখান থেকে আমাদের সৃজনশীলের জন্য সবই করতে হবে, তবে এমসিকিউর জন্য এদের ব্যাস কত, 12 থেকে 20। এদের ব্যাস হলো 12 থেকে 20। ভুলে গেলে এটা মনে রাখতে পারো, হ্যাঁ, যে 12 থেকে 20 মনে করো, তুমি এখানে 120 মনে রাখবে, তারপরে 12 থেকে 20 এটা মনে রাখবে। দেহে আয়ুষ্কালগত 2 থেকে 5, দেহের 2 থেকে 8% শ্বেতকণিকা মনোসাইট। এগুলো ফ্যাগোসাইটিস প্রক্রিয়ার মাধ্যমে যে কোনো রোগ আক্রমণ প্রতিহত করে, তাই না? এবার দেখো লিম্ফোসাইট, কেন এরকম নাম হলো লিম্ফোসাইট? এই শ্বেতকণিকাগুলো এই লসিকায় পাওয়া যায়। লিম্ফো মানে লসিকা, লিম্ফো মানে লসিকা, এদেরকে পাওয়া যায় লসিকায়। লসিকা আমার বাংলা অর্থ কি? লসিকার বাংলা অর্থ হলো স্বচ্ছ পানি। লসিকার বাংলা অর্থ স্বচ্ছ পানি। লসিকা পরে আমরা শিখব বিস্তারিত। হ্যাঁ, তাহলে লিম্ফোসাইট মানে হলো লসিকাতে এদেরকে পাওয়া যায়, এই জন্য নাম হচ্ছে লিম্ফোসাইট। এখান থেকে মনে রাখতে হবে যে এদের সাইটোপ্লাজম কম, মানে অখণ্ডের একটি নিউক্লিয়াস এবং অপেক্ষাকৃত কম সাইটোপ্লাজম থাকে। এগুলোর ব্যাস কত, সাইটোপ্লাজম স্বচ্ছ, দানাবিহীন ও ক্ষারশক্ত। অধিকাংশ লিম্ফোসাইট 100 থেকে 120 দিন বাঁচে, এটুকু। এরপরে বলছে যে লিম্ফোসাইট 3 ধরনের হয়, শুধু নাম দিলেই হবে বর্ণনাতে। হ্যাঁ, শুধু নাম দিলেই হলো, এটার আলাদা বর্ণনা দিতে হবে না। দেখো টি কোষ বা টি লিম্ফোসাইট, এরকম নাম কেন হলো? যে এদেরকে প্রথম পাওয়া গেছিল থাইমাসে, মানে প্রথমে থাইমাসে এদেরকে পাওয়া গেছে, তাই এর নাম টি কোষ। থাইমাস তো আমাদের আসলে গলারও নিচে এরকম জায়গায় থাকে, হ্যাঁ, এরকম জায়গায় থাকে। তো এটা দেখা যায় যে শিশুদের থাকে, কিন্তু বড় হতে হতে আস্তে আস্তে এটা কমে যায়। তাহলে প্রথম পাওয়া গেছিল থাইমাসে, এই জন্য নাম হচ্ছে টি কোষ বা টি লিম্ফোসাইট। আচ্ছা, তারপরে হলো বি কোষ নাম কেন হলো? প্রথম পাওয়া গেছে এদেরকে বন ম্যারোতে পাওয়া গেছিল। বি মানে বন ম্যারো, বুঝছো? বন ম্যারো
মানে অস্থিমজ্জা, অন্যরা মানে অস্থিমজ্জা। অস্থিমজ্জা মানে কোনটা জানো? এই যে এই জায়গাগুলো, এখানে এখানে যে হাড়গুলো থাকে, এই হাড়ের ভিতরের যে সেলগুলো থাকে তাকে অস্থিমজ্জা বলে। তারা তুলনামূলকভাবে একটু নরম হয় এইগুলোর তুলনায়, ভিতরের গুলো একটু নরম হয়, ছিদ্রযুক্ত হয়, এদের বলে অস্থিমজ্জা বা বল ম্যারো। এখান থেকে এরা তৈরি এবং এখানে পাওয়া যায়, তাই এর নাম হলো বি লিম্ফোসাইট। ঠিক আছে, এখানে একটা শব্দ আছে দেখো, এগুলো অস্থিমজ্জার হিমাটোপোয়েটিক মাতৃকোষ থেকে উৎপন্ন হয়। তো HSCS মানে কি এটা একটু জেনে রাখো। HSC মানে তোমাদের ক্লাস, তাই না? তাই হচ্ছে না? হিউম্যান। হ্যাঁ, দেখো তোমার পরিচিত কেউ এসএসসি পরীক্ষা দিচ্ছে? পরীক্ষা হ্যাঁ দিচ্ছে। কেমন হচ্ছে বলছেন পরীক্ষার প্রশিক্ষণ? আমি গেছি, তাই অনেক গেছি, কারণ ওদের তো এমনিতেই শর্ট সিলেবাস। ও তাহলে তো তাহলে তো অনেক তোমাদের তো শর্টকাট। যাই মানে বই খোলাও দেখেনি, তারপরে বলতেছে সব কম। ভাবেন কি পরিমাণে। তোমার আত্মীয় না এমনি এলাকাতে? আমার বাড়ির পাশে। ও আচ্ছা, জীবনে আমি কোনো বই খুলে দেখি। তাই হিমাটোপোয়েটিক স্টেম সেল। পোয়েটিক মানে উৎপাদন, আর হিমা মানে হিম, মানে রক্ত উৎপাদনকারী মজ্জাকোষ। বাংলা অর্থ কি? হিম মানে রক্ত, পোয়েটিক মানে তৈরি। হিম মানে রক্ত, পোয়েটিক মানে তৈরি, রক্ত তৈরিকারী মজ্জাকোষ, তৈরিকারী মজ্জাকোষ, কোষসমূহ অনেক হয়, এইগুলো কোষসমূহ। রাজশাহীতে পড়তে আসবি কি সে প্রতিবেশী? অত ভালো স্টুডেন্ট না তার মানে। হ্যাঁ হ্যাঁ, মজ্জাকোষ সমূহ, যে শেষে একটা এস আছে না, বহুবচন বোঝানোর জন্য। আচ্ছা, এখন দেখো এনকে বা ন্যাচারাল কিলার সেল, এরা হলো বিশেষ ধরনের শ্বেতকণিকা যাদের কাজ হলো ভাইরাসে আক্রান্ত হওয়া কোষগুলো ধ্বংস করা। ভাইরাসে আক্রান্ত হওয়া কোষগুলো ধ্বংস করা। অনেক সময় দেখা যায় যে আমাদের যে টিউমার হয় না বা ক্যান্সার হয় না, এটা কিন্তু এই ন্যাচারাল কিলার সেলের জন্য হয় না। তো এদের কাজ কি জানো? যদি কোনো কোষ ভাইরাসের আক্রান্ত হয়ে যায়, ওই কোষ অনেক সময় কি হয় যে ক্যান্সার কোষ হয়ে যেতে পারে, ও এটা ফিল করতে পারে, তখন ওই কোষটাকে বিষাক্ত পদার্থ ক্ষরণ করে ওই কোষটাকে ধ্বংস করে দেয়। তাহলে তার ওই কোষ তো ঝামেলা করতে পারলো না। হ্যাঁ, এই আর কি। আমাদের ধরো হাতে আঙুলে মনে করো এই সামনে এইটুকু ধরো, এখানে একটা কোষ, এখানে একটা কোষ, এখানে একটা কোষ, এখানে একটা কোষ। মনে করো আমাদের সমান কোষ ধরো 4টা কোষ আছে আঙুলে। এখন ধরো কোনো কোষ তো এই কোষটা বা এই কোষটা ধরো, এই কোষটা মারা যায়নি, এই কোষটা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে। এখন কিন্তু ভাইরাস দ্বারা আক্রান্ত হলে কি হবে, এর জিন নষ্ট হয়ে যাবে, তখন এর পাশের বিভাজন ঘটাবে, মানে কি এর পাশের বিভাজন ঘটাতে টিউমার হবে। এটাই হলো টিউমার, এইভাবে টিউমার হয়। বুঝছো? তো এখন তখন এই ভাইরাস দ্বারা আক্রান্ত হবে, তখনই হলো আমাদের ন্যাচারাল কিলার সেল বুঝতে পারবে এই তো ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে, এর তো চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন একে মেরে দিলে তাহলে একে যদি মেরে ফেলে তাহলে এর তো আর অপ্রত্যাশিত বিভাজন হবে না। এটা মেরে ফেললো, তখন এই কোষটা কি করবে, এই কোষটা বুঝতে পারে যখন এ মরে যায়, তখন এর কিছু রাসায়নিক উপাদান এর ভিতরে ঢুকে যায়, মানে জিনের মধ্যে ঢুকে যায়, জিন তখন অ্যাক্টিভ হয়ে যায়, জিন বুঝতে পারে যে আমার বিভাজিত হতে হবে, ও তখন বিভাজনটা আর আগের মতো হয়ে যাবে। বুঝছো? যে কোনো কোষ যদি ভাইরাস আক্রমণ করে তাহলে ও টিউমার করে ফেলবে, তখন ওকে মেরে ফেলবে। কারণ কারো যে ন্যাচারাল সেল
কম থাকে বা ঠিকভাবে কাজ না করে তাহলে তার টিউমার হয়। অনেকে দেখো না টিউমার হয়, তারপরে তোমার হচ্ছে যে টিউমারের ব্যাপকতাকে ক্যান্সার বলে। ওটা থেকে আসছে। হ্যাঁ, কারণ আমি একবার দেখছিলাম যে ওই রাজশাহী মেডিকেল কলেজে আমার ছাত্ররা যারা পড়াশোনা করে আরো মানে আগে তখন অতটা ডাক্তার হয়েছিল না, এখন তো অনেকে ডাক্তার। তা আমি একটা মেডিকেল স্টুডেন্ট আমার প্রাক্তন ছাত্র, তো ওর সাথে করে গেছিলাম। ও তখন 5th ইয়ারে, তো ও হচ্ছে যে মানে আমার নৌকে একটা সংশয় ছিল ইনফেকশন, তো বললো যে বিভাগীয় প্রধানকে দেখে আপনি গেছেন, তো গেছিলাম। তো ওকে আগে কথা হয়েছে ফোনে, তো আমি গেছি, তো ও তো সরাসরি ঢুকছে। তো বিভাগীয় প্রধানরা ওর সপ্তাহে একদিন দেখে। তো তো আমি ঢুকছি, তো আমার সামনে একটা রোগী ছিল, তখন দেখি আমি রোগীটার টিউমার হয়েছে। তো বেশ বড়, পিছিয়ে বড় টিউমার হয়েছে। তো রোগীটা তখন ডাক্তারকে ডাক্তার রোগীকে বলছে যে আপনার হচ্ছে যে টিউমার হয়েছে, আপনার একটা অপারেশন করতে হবে, আপনাকে ভর্তি হতে হবে। তখন ও বলছে, ও ভয় পেয়ে গেছে, মানে গ্রামের লোক হচ্ছে। তো ও ভয় পেয়ে গেছে, আচ্ছা ডাক্তার সাহেব ভালো কোনো ওষুধে ভালো হবে না অপারেশন ছাড়া? তখন বলছে, না হবে না, এটা অপারেশন করতে হবে। তখন বলছে, আচ্ছা ডাক্তার সাহেব অপারেশন করলে মানে কতদিন আর কি ইয়েতে থাকতে হবে, মানে কতদিন হাসপাতালে থাকতে হবে? বলছে যে, তাও তো 10-12 দিন থাকতে হবে। তখন রুগী তখন ডাক্তারের সামনে বলছে, তাহলে আমার দোকান কে দেখবে? ডাক্তার খেপে গেছে, বলছে আপনার দোকান কে দেখবে তার আমি কি জানি? আমি তো দোকানদার, বুঝছো? দিয়ে আবার বলছে কি, তারপর বলছে কি সহজ সরল তো। আমার ডাক্তার বলছে, আচ্ছা ডাক্তার সাহেব বড় কোনো হোমিওপ্যাথি ডাক্তার ওষুধ খেলে ভালো হবে, তাই না? তখন ওই আরো খেপে গেছে, বলছে কি এটা আমি বিশ্বাস করি না। ডাক্তার খেপে গেছে, মানে যে ওই টিউমার হোমিওপ্যাথি ঠিক হয়ে যাবে এটা আমি বিশ্বাস করি না। হোমিওপ্যাথি ওটা আসলে মরার আগের দিনে কাজ করে। হ্যাঁ, এর আগের দিনে জীবনে কাজ করে না। মানে যখন বেশি বেড়ে গেছে তখন দিছে। ডাক্তার কি ওর দোকান চালাবে? যে বলছে এটা সহজ সরল। সহজ সরল, আমার দোকান কে দেখবে? তো বুঝলাম যে লোকটার গ্রামে দোকান আছে। আচ্ছা, তাহলে ন্যাচারাল কিলার সেটাও বুঝলাম। এখানে মনে রাখতে হবে দেহের 20-40% শ্বেতকণিকা হলো লিম্ফোসাইট। এটুকু পর্যন্ত এইটা একটা সৃজনশীল, এটুকু পর্যন্ত একটা সৃজনশীল। আরেকটা সৃজনশীল শুধু দানাদার থেকে আসছে, বরিশাল রোড 22 সাল কয়ের জন্য, শুধু দানাদারের মধ্যে থেকে উৎস। দেখো যে এখানে তাহলে দানাদার মানে তো বুঝলাম ওই যে সাইটোপ্লাজমে কি থাকবে, দানাদার উপাদান থাকবে, তাহলে এটা দানাদার হবে। এবং এই দানাদার গুলো হচ্ছে এরা আবার 3 ধরনের হয়, তাই না? একটা হলো নিউট্রোফিল, একটা হচ্ছে ইউসিনোফিল, আর আরেকটা হচ্ছে বেসোফিল। তাহলে নিউট্রোফিলের ক্ষেত্রে মনে রাখতে হবে এমসিকিউ যেগুলো, যে রক্তের 40-60% নিউট্রোফিল থাকে। তারপর মনে রাখতে হবে এরা হচ্ছে বর্ণ নিরপেক্ষ। আচ্ছা, এই বিষয়টা একটু বুঝো যে বর্ণ নিরপেক্ষ ব্যাপারটা কি। যে হ্যাঁ হ্যাঁ, কালার হবে না, মানে লিশমান রঞ্জক, লিশমান একজন বৈজ্ঞানিকের নাম, তিনি 2টা রং আবিষ্কার করেন। ওই রঙের শ্বেতকণিকা তো বর্ণহীন, ওই রঙের মধ্যে শ্বেতকণিকা চুবা দেখেন শ্বেতকণিকার কোনো পরিবর্তন হয় না, নিউট্রাল। নিউট্রোফিল নাম হচ্ছে নিউট্রাল থেকে নিউট্রোফিল, সেজন্য নাম হচ্ছে কি নিউট্রাল ফিল। ফিল মানে আকর্ষণ, ফিলিং থেকে ফিল, তার মানে কি এরা বর্ণ নিরপেক্ষ, এর কোনো আকর্ষণ হয় না, এই জন্য নাম হচ্ছে নিউট্রাল থেকে নিউট্রোফিল। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ। যে দেখো এখানে আসছে যে তোমার হচ্ছে জাহাঙ্গীরনগরে আসছিল তোমার এইভাবে যে দানাদার শ্বেতকণিকা আর নিউক্লিয়াস কত খণ্ডক যুক্ত, এইভাবে আসছে। তাহলে 2 থেকে 5 খণ্ডক যুক্ত একটু দিলে হবে। আচ্ছা, তারপর আরেকটা কোশ্চেন আসছে যে রাজশাহী ইউনিভার্সিটিতে যে নিউট্রোফিলের বর্ণ কেমন, তাহলে বলবো বর্ণ নিরপেক্ষ, রাজশাহী ইউনিভার্সিটি 23 সালে। তারপরে আরেকটা আসছে হচ্ছে যে কোন শ্বেতকণিকা অ্যামিবার চলনে সক্ষম, নিউট্রোফিল। এগুলো ব্যাসও করবা, এগুলো ব্যাস তারপর আয়ুষ্কাল এগুলো করবা। হ্যাঁ, তারপর আরেকটা আসছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে রক্তে কোন ধরনের শ্বেতকণিকার পরিমাণ সবচেয়ে বেশি, সেটাও কিন্তু নিউট্রোফিল, সেটা হলো নিউট্রোফিল। চট্টগ্রাম ইউনিভার্সিটি 22 সাল, চট্টগ্রাম ইউনিভার্সিটি 22 সালে আসছে। শেষে দেখো একটা কথা আছে যে
ডায়াপেডেসিস কাকে বলে? এটা কিন্তু জ্ঞানমূলক কোশ্চিন, তাহলে এটা লিখতে হবে কিন্তু এখান থেকে নিউট্রোফিল অ্যামিবার চলনে, হ্যাঁ নিউট্রোফিল অ্যামিবার চলনে সক্ষম এবং সংকুচিত হয়ে কোষের চারিকার প্রাচীরে কণিকার চেয়ে ছোট ছিদ্র ভেদ করে টিস্যুতে এই সংক্রমণ ও সংক্রমণ স্তরে উপস্থিত হতে পারে। এই প্রক্রিয়াকে ডায়াপেডেসিস বলে। বাংলা করলে কি হয় দেখো, ডায়া মানে হচ্ছে এই ডায়া মানে বোঝায় হচ্ছে যে রক্তনালী থেকে বের হওয়া, রক্তনালী থেকে থেকে বের হওয়া, রক্তনালী থেকে বের হওয়া। আর তারপর দেখো পেডিসিস, পোরোস মানে হলো পা, রক্তনালী থেকে যখন বের হয় তখন পায়ের মতো গঠন করে, পা বের করে। আর সিস মানে তো প্রক্রিয়া, ধরো এটা একটা রক্তনালী, তো রক্তনালীতে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়ে যখন বের হবে তখন এরকম ভাবে এরকম পায়ের মতো গঠন তৈরি হয়, এরকম হয়ে যায়। আচ্ছা, তাহলে এটাও ক্ষয়ের জন্য করতে হবে, হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখো ইউসিনোফিল হলো অম্লপ্রেমী বলা হয়, এর বাংলা অর্থ অম্লপ্রেমী, মানে যারা হলো অ্যাসিডিক রংটা পছন্দ করে। আসলে হচ্ছে ইউসিন হচ্ছে যে অম্লীয় হয় আর কি, ইউসিন হলো অম্লীয় হয়। তো এটা মনে রাখতে হবে এখানে এমসিকিউর জন্য যে এরা তো অম্লপ্রেমী, কিন্তু এর রংটা কেমন হয়, এদের রং হয় লাল বর্ণ, এবং এগুলার কত পার্সেন্ট সেটা মনে রাখতে হবে, উপরে লাইনে আছে 2 থেকে 4%। আর দানাগুলো হয় ইনসিন রঞ্জকে লাল বর্ণ ধারণ করে। নিউক্লিয়াস সাধারণত 2 খণ্ড বিশিষ্ট হয়, এদের ব্যাস 12 থেকে 17, আয়ুষ্কাল 8 থেকে 12 দিন। এটা জাহাঙ্গীরনগরে বিশ্বদেশ। সর্বশেষ দেখো বেসোফিল। বেস মানে তো ক্ষার, তার মানে কি ক্ষারে এরা কালার দিকে, তাই না, ক্ষারে এরা নীল বর্ণ ধারণ করে। তাহলে এখানে মনে রাখতে হবে শ্বেতকণিকার সবচেয়ে কম, শ্বেতকণিকার সবচেয়ে কম অংশ 0.5 থেকে 1% বেসোফিল ধরনের। এসব কোষের সাইটোপ্লাজম দানাযুক্ত ও অপেক্ষাকৃত অম্ল ক্ষারধর্মী, এগুলো ক্ষারাসক্ত হয়ে, অল্প ক্ষারধর্মী, ক্ষারাসক্ত হয়ে নীল বর্ণ ধারণ করে। এদের নিউক্লিয়াস 2 খণ্ড যুক্ত এবং বৃত্তাকার, এদের ব্যাস 12 থেকে 15 মাইক্রোমিটার। আয়ুষ্কাল কত এটা আসছে, আয়ুষ্কাল হলো জাহাঙ্গীরনগরে বিশ্বদেশ আসছে, আয়ুষ্কাল হলো 12 থেকে 15 দিন। বেসোফিল হিস্টামিন নিঃসরণ করে, এটা আসছে ডেন্টাল 24 সাল, রাজশাহী ইউনিভার্সিটি 23 সাল, রাজশাহী ইউনিভার্সিটি 23 সাল, ডেন্টাল 24 সাল। বেসোফিল হিস্টামিন নিঃসরণ করে এটা। তারপরে দেখো নিঃসরণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হেপারিন নিঃসরণ করে রক্তকে রক্তনালীর মধ্যে জমা থাকতে বাধা দেয়। হ্যাঁ, হেপারিন হচ্ছে এর বাংলা অর্থ আছে একটা, এই বাংলা অর্থ হলো রক্ত পাতলা কারক। হেপারিনের বাংলা অর্থ রক্ত পাতলা কারক। প্রথমে এটা পাওয়া গেছিল আসলে হেপাটো, মানে যকৃতে পাওয়া গেছিল, এই জন্য এটা প্রোটিন জাতীয় পদার্থ। প্রথম পাওয়া গেছিল যকৃতে, হেপাটো, এই জন্য হেপারিন। রক্ত পাতলা কারক বিষয়টা, হ্যাঁ। তাহলে এটা হলো আমাদের রক্তনালীর মধ্যে যে রক্ত জমা, কোথা থেকে সব কি বলে না, যে রক্তনালীর মধ্যে, হ্যাঁ, আমাদের রক্ত জমা বাঁধে না এটার কারণে, হ্যাঁ। বেসিক থেকে একটা কোশ্চেন আসছিল, সেটা হলো মেডিকেল 18 সালে এবং মেডিকেল 24 সালে, সেটা হলো কোন কোষ হেপারিন তৈরি ও নিঃসরণ করে? উত্তর হলো বেসিফিল, মেডিকেল 18 এবং 24 সালে। কোন কোষ হেপারিন তৈরি করে? কোন কোষ হেপারিন তৈরি করে?
হয়েছে, তাই না? আচ্ছা, এবার দেখো যে শ্বেত কণিকার কাজ, এখান থেকে কোশ্চেন হয়। যেমন এখান থেকে কোশ্চেন হচ্ছে 2 নম্বর পয়েন্টটা, যে রাজশাহী ইউনিভার্সিটিতে এটা হয়েছে 23 সালে এবং জাহাঙ্গীরনগরে হচ্ছে 20 সালে, যে লিম্ফোসাইটগুলো অ্যান্টিবডি সৃষ্টি করে রোগ প্রতিরোধ করে। কোনটি অ্যান্টিবডি সৃষ্টি করে এইভাবে আসছিল। এছাড়া 3 নম্বর পড়বা, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর সকলে করতে হবে, 2 এর পরে সবগুলো এগুলো আসে পরীক্ষায়। আচ্ছা, হিস্টামিন জিনিসটা কি একটু দেখো, যে যদিও নামকরণটা হয়েছে হিস্টো মানে টিস্যু, আর অ্যামিন মানে যে অ্যামিন গ্রুপ থাকে এই জন্য হিস্টামিন, কিন্তু এই হিস্টামিনের ব্যাপারটা হলো এই যে এরা রোগ প্রতিরোধ করে, তাই না? তো অনেক সময় দেখা যায় মানুষের যে অ্যালার্জির সমস্যা হয় না, যে লাল হয়ে যায়, তাই না, তারপর চুলকায়। তো অনেক সময় দেখা যায় কিছু কিছু খাদ্য খাওয়ার প্রতি আমাদের বেসিকে ওই খাদ্য খাওয়ার শত্রু মনে করে অতিমাত্রায় বেশি বেশি করে বেসিকে বের করে ফেলে, বেশি বেশি হিস্টামিন, হ্যাঁ, তখন আমাদের চুলকায়, ওই জন্য অ্যান্টি হিস্টামিন ওষুধ খাইতে হয়। বুঝছো? অনুচক্রিকাও কিন্তু সৃজনশীল হিসেবে পরীক্ষা আসছিল, এটা হচ্ছে ঢাকা বোর্ডে 21 সালে আসছে, ঢাকা বোর্ডে 21 সালে। অনুচক্রিকার নামকরণ কেন হলো? অনুচক্রিকা, অনু মানে মাইক্রোস্কোপিক, চক্রিকা মানে গোল 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 চক্রের মতো। প্লেটলেট নামকরণ হচ্ছে কেন? ছোট প্লেটের মতো, ছোট প্লেটের মতো, হ্যাঁ, থালার মতো। থম্বোসাইট নামকরণ কেন হয়েছে? থম্বোস, গ্রিক শব্দ থম্বোস মানে জমাট বাঁধা, গ্রিক শব্দ থম্বোস মানে হলো জমাট বাঁধা, থম্বোস মানে হলো জমাট বাঁধা, জমাট বাঁধা। গ্রিক শব্দ থম্বোস মানে কি? জমাট বাঁধা। আচ্ছা, তাহলে হলো যে থম্বোস, তাহলে তিনটা নামই মনে রাখতে হবে, অনুচক্রিকা, প্লেটলেট আর থম্বোসাইট। দেখো এখানে কি কি বিষয়গুলো, এটা খুব বেশি বড় না, ছোট্টই, কিন্তু এখানে এমসিকিউ আসছে অনেকবার। যেমন দেখো যে দেহের লাল অস্থিমজ্জা মেগাক্যারিওসাইট নামে বড় কোষ থেকে উৎপন্ন হয়, এটা আর্মফোর্স মেডিকেল 21 সালে আসছিল। মেগাক্যারিওসাইট মানে যাদের অস্থিমজ্জার মধ্যে একটা কোষ, যে কোষের নিউক্লিয়াসটা অনেক বড়, এই জন্য আমরা মেগাক্যারিওসাইট। ক্যারিয়ন মানে কি? নিউক্লিয়াস, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, ক্যারিয়ন, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। এই জন্য এরকম নাম হয়েছে, বড় রকমের নিউক্লিয়াসধারী কোষ থেকে তৈরি হয়। এরপরে দেখো রক্তরসে ভাসমান 1 থেকে 4 মাইক্রোমিটার ব্যাস সম্পন্ন, এটা জাহাঙ্গীরনগরে 23 সালে আসছে এরকম। আর হচ্ছে এরা নিউক্লিয়াস বিহীন, এটা মনে রাখতে হবে। তারপরে দেখো প্রতি ঘন মিলিমিটার রক্তে এরা হচ্ছে এই যে 1.5 লাখ থেকে 4 লাখ অনুচক্রিয়া থাকতে পারে, এটাও জাহাঙ্গীরনগরে 23 সালে আসছে, একই জায়গা থেকে দুইটা কোশ্চেন আসছে। অনুষদ ভিন্ন মানে আলাদা আলাদা অনুষদে আসছে। আচ্ছা, তারপর হলো যে প্রতিদিন প্রায় 200 মিলিয়ন বা 20,000 কোটি অনুচক্রিয়া তৈরি হয়, এদের জীবনকাল 5 থেকে 9 দিন, এটা হলো আর্মফোর্স মেডিকেল 22 সালে আসছে, এদের জীবনকাল 5 থেকে 9 দিন, আর্মফোর্স মেডিকেল 22 সালে আসছে। এটুকু পর্যন্ত করতে হবে। এখানে অনুচক্রিয়ার কাছ থেকেও কিছু কোশ্চেন আসছে, যেমন দেখো ক্ষুদ্রতম রক্তকণিকা কোনটি? অনুচক্রিকা, জাহাঙ্গীরনগর 23 সালে। দেখো এখানে অনুচক্রিয়ার কাজের মধ্যে একটা কথা বলা হচ্ছে যে অস্থায়ী প্লেটলেট প্লাক সৃষ্টির মাধ্যমে রক্তপাত বন্ধ করে, মানে আমাদের যে জায়গা কেটে যায়, আমাদের ধরো যে জায়গা কেটে গেল, কেটে গেছে, কেটে হয়ে গেল, এই জায়গাটা কিন্তু অস্থায়ী প্লাক বলতে এখানে একদম জাল জাল প্রোটিন তৈরি করে। তো এই জাল জাল প্রোটিনটা প্লাগের মতো মানে সিলির মতো কাজ করে, এদিক দিয়ে রক্ত বের হয় না, এটা অস্থায়ী, পরে এটা ভেঙে চলে বাইরে বের হয়ে যায়, এই জন্য এটা অস্থায়ী। তারপরে দেখো যে রক্ত জমাট ত্বরান্বিত করতে বিভিন্ন ক্লটিং ফ্যাক্টর, ক্লট, জার্মান শব্দ ক্লট মানে জমাট বাঁধা, জার্মান শব্দ ক্লট, জার্মান শব্দ ক্লট মানে হলো জমাট বাঁধা, জার্মান শব্দ ক্লট মানে হলো
জমাট বাঁধা। তারপর বলছে যে এরাও ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করে। তারপর বলছে দেহের কোথাও ব্যথা সৃষ্টি হলে নিউট্রোফিল ও মনোসাইটকে আকৃষ্ট করতে রাসায়নিক পদার্থ ক্ষরণ করে। তবে সেরোটোনিন, এটা আসছিল মেডিকেল অ্যাডমিশন 1900 আর আর জগন্নাথ ইউনিভার্সিটি 23 সাল। সেরোটোনিন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে রক্তকণ বন্ধের উদ্দেশ্যে রক্তবাহিকাকে দ্রুত সংযোজন করে। সেরোটোনিন নামকরণটা আসলে দুইটা কারণে হয়েছে। যে সেরো কথাটা আসছে, সেরো মানে সিরাম, সেরো মানে সিরাম, সেরো মানে সিরাম। সিরাম নিয়ে বাংলা অর্থ পানি তুল্য, সিরামের বাংলা অর্থ পানি তুল্য, পানির মতো। আর সেরোটোনিয়াম মানে টেনশন, টোনিয়াম মানে টেনশন, টেনশন টেনশন মানে কি? চাপ। তাহলে এদের কাজ হলো যে আমাদের যদি কোথাও কেটে যায়, তাহলে কাটা কেটে যাওয়ার পর উপরে একটু পানির মতো একটু বের হয়, হ্যাঁ, পানির মতো, ওর মধ্যে সেরোটোনিন প্রোটিন থাকে। এরা কি করে? আমাদের রক্তনালী এর আশপাশে যে নিচে যে রক্ত জায়গা আছে না, ওগুলোকে সংকুচিত করে, চাপ সৃষ্টি করে। এই জন্য নাম হলো সেরোটোনিন। চাপ সৃষ্টি হলে রক্তনালীগুলো যদি সংকুচিত হয়ে থাকে তাহলে রক্ত আস্তে আস্তে জমা। আচ্ছা, তবে এটা মনে রাখো, স্বাভাবিক যে অনেক বেশি অনুচক্রিয়া থাকলে রক্তনালীর ভিতরে অদরকারি রক্ত জমাট সৃষ্টি, স্ট্রোক ও হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়িয়ে দেয়। আচ্ছা, এইভাবে শেষ করি।